হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস পাস বা জেনারেল ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে GECC 4 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পদের বহির্গমন বা সম্পদের নির্গমন। এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব। এই পেপারটির সিলেবাস, সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও, কারণ প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড সাজেশন ভিত্তিক কিন্তু প্রতিটি ভিডিও দেওয়া আছে। তা তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তা চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল বিষয় কি একবার দেখে নি বোর্ডে। দেখো, CUBA হিস্ট্রি জেনারেল ফোর্থ সেম GECC 4 5 নম্বরের একটি টিকা প্রশ্ন, সম্পদের বহির্গমন। তা এই কথাটার ভিতরেই মানে লুকিয়ে আছে। সম্পদ বহির্গমন, সম্পদ কোথায় বাইরে চলে যাচ্ছে। গমন মানে চলে যাওয়া, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া, এবং সেটা কোথায় স্থানান্তরিত হচ্ছে? বাইরে, ভারতের বাইরে হচ্ছে। এই ঘটনাটা আমাদের বাংলাদেশের ঘটনার সাথে কিন্তু জড়িত। বিশেষ করে অষ্টাদশ শতকে পলাশির যুদ্ধের পর সমগ্র অষ্টাদশ শতক জুড়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ, পণ্য, উৎপাদিত দ্রব্য নির্বিচারে ইংল্যান্ডে পাচার করে। ঐতিহাসিকেরা এই ঘটনাটাকে বলেছেন সম্পদের নির্গমন। মাদ্রাজের একজন রাজস্ব বোর্ডের সচিব ছিলেন জন সুলিভ্যান। তিনি এ প্রসঙ্গে বলেছেন যে আমাদের শাসন মানে ইংরেজ শাসন অনেকটা স্পঞ্জ ধর্মী, এবং এই স্পঞ্জ ধর্মী শাসন গঙ্গা তীরবর্তী দেশে মানে বাংলাদেশে সে সম্পদকে শুষে নেয় এবং সেই স্পঞ্জ তার নিজের দেশে গিয়ে মানে ইংল্যান্ডে গিয়ে সেটাকে নিংড়ে দেয়। এদেশ থেকে যেমন স্পঞ্জ দিয়ে জল শোষণ করে আরেক জায়গায় সেটাকে আমরা বালতিতে ফেলি, ঠিক সেই রকম এদেশের সম্পদকে স্পঞ্জের মাধ্যমে শোষণ করে ইংল্যান্ডে গিয়ে সেটাকে উগড়ে দেওয়া বা নিংড়ে দেওয়া হচ্ছে। এটা জন সুলিভ্যান বলছেন। আবার টমসন ও গ্যারেট বলে আরেকজন ঐতিহাসিক, তিনি বলছেন যে আমাদের এই শাসন, বাংলাদেশে যে শাসন ইংরেজরা করছে, এর ভিতর দিয়ে এটা বলা যায় যে বাংলাদেশ যেন একটা টাকার গাছ, প্যাগোডা ট্রি, যাকে নাড়া দিলে টাকা পাওয়া যায়। তা এটা হলো সম্পদের নির্গমন কাকে বলে, সেটা নিয়ে কিন্তু এই বক্তব্য যে পলাশির যুদ্ধের পর বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভ, চিরস্থায়ী বন্দোবস্ত, এগুলোর ভিতর দিয়ে বাংলাদেশের সম্পদ বিপুল পরিমাণে শোষণ করে ইংরেজরা, এবং সেই সম্পদ তারা নির্বিচারে ইংল্যান্ডে পাচার করে, এবং এর বিনিময়ে ইংল্যান্ড থেকে কোনো দ্রব্য কিন্তু এদেশে আসেনি। এই ঘটনাটাকে বলা হচ্ছে সম্পদের বহির্গমন বা সম্পদের নির্গমন। ইংরেজি থেকে বলা হয় ড্রেন অফ ওয়েলথ। এখন এর অনেকগুলো নাম আছে। সম্পদের নির্গমন কথাটার অনেকগুলো নাম আছে। যেমন দাদাভাই নওরোজি, আমাদের একজন অর্থনৈতিক ইতিহাসবিদ, তার একটা গ্রন্থ আছে আনপ্রভাটিভ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবং আরেকজন অর্থনীতিবিদ ঐতিহাসিক আছেন রমেশ চন্দ্র মজুমদার, তিনি ইকোনমিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া বলে একটি গ্রন্থ লিখেছেন। এই দুই গ্রন্থে এই দুইজন ব্যক্তি এনারা এই ড্রেন অফ ওয়েলথের বাংলা অর্থ করেছেন যে অর্থ অপহার, অর্থের অপহার। আবার এই কথাটা ডক্টর সব্যসাচী ভট্টাচার্য, তিনি এর এই অর্থ অপহার কথাটিকে বলেছেন ধন নিঃসরণ বা ধন নির্গম বা ধন নির্গমন। এই হলো এর বিভিন্ন নাম। তাই এর মূল নামটি হচ্ছে সম্পদের বহির্গমন। এখানে দেখো, সম্পদের বহির্গমন কাকে বলে সেটি নিয়ে প্রথমে আলোচনা করলাম। এরপরে বিভিন্ন যে নামগুলো আছে, রমেশচন্দ্র মজুমদার থেকে সব্যসাচী ভট্টাচার্য, তারা কি নাম দিচ্ছে সেটি। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে নির্গমনের পদ্ধতি। এই সম্পদটা কিভাবে নির্গমিত হচ্ছে, এদেশ থেকে বাইরে কোন পদ্ধতিতে চলে যাচ্ছে, সেই পদ্ধতিটা মূলত দুটি পদ্ধতি। এক নম্বর পদ্ধতি হচ্ছে কোম্পানির যারা কর্মচারীরা রয়েছেন এবং বণিকরা রয়েছেন, এই কর্মচারীদের মাধ্যমে এই দেশ থেকে টাকা শোষণ হচ্ছে, আর বণিকেরা ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে এই দেশের অর্থ তারা শোষণ করছে।
করে ইংল্যান্ডে পাঠাচ্ছে। তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে কর্মচারী আর বণিক, এদের মাধ্যমে কিন্তু এই অর্থটা সংগৃহীত হচ্ছে। আর 2 নম্বর কি আছে দেখো, বাণিজ্য আর রাজস্ব নীতি। কোম্পানির নিজস্ব যে বাণিজ্য আছে এদেশে, একচেটিয়া বাণিজ্য, বিনা শুল্কের বাণিজ্য, দস্তক ব্যবহার করে, সেই বাণিজ্যের মাধ্যমে আর হচ্ছে রাজস্ব আদায় করার মাধ্যমে। যে দেওয়ানি লাভের ভিতর দিয়ে বাংলাদেশের রাজস্ব আদায় করার অধিকার তারা পেয়েছিল বাৎসরিক 26 লক্ষ টাকার বিনিময়ে, কিন্তু সেই জায়গায় তারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করত। তাহলে এই বিপুল পরিমাণ অর্থ রাজস্ব আদায়ের ভিতর দিয়ে তারা ইংল্যান্ডে পাচার করে, এবং এর বিনিময়ে ইংল্যান্ড থেকে কিন্তু কোনো কিছুই, কোনো দ্রব্য, কোনো পণ্য, কোনো অর্থ কিছুই কিন্তু আর ব্যাকে আসে না ভারতবর্ষে, একতরফা ভাবে অর্থটা চলে যাচ্ছে। এই জন্য একে বলা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ, মানে সম্পদের নির্গমন। এই সম্পদ যেন একটা নালার ভিতর দিয়ে বা একটা পদ্ধতি বা একটা ওয়ে, একটা সিস্টেমের ভিতর দিয়ে যেন ইংল্যান্ডে চলে যাচ্ছে, তাই একে বলা হচ্ছে ড্রেন। ড্রেনের সাথে তুলনা করা হচ্ছে। জমিতে জল দেওয়ার জন্য স্যালো মেশিন থেকে অনেক সময় আমরা ড্রেনের মাধ্যমে জমিতে জল দিই, তো এখানেও তাই অর্থটা যেন অনেকটা সেই ড্রেনের ভিতর দিয়ে চলে যাচ্ছে ইংল্যান্ড, এবং সেখানে 2টি পদ্ধতির কথা বলা হলো। এছাড়াও কিন্তু আরো 5টি পদ্ধতিতে তারা, ইংরেজরা এদেশের অর্থকে শোষণ করে। সেই 5টি পদ্ধতি কি? নাম্বার 1, দেখো, নবাব তৈরির মাধ্যমে। আমরা জানি পলাশির যুদ্ধের পর সিরাজদৌলাকে হটিয়ে নবাব হিসাবে বসানো হয় তার সেনাপতি মির্জাফরকে, এবং সেখানে একটা টাকার চুক্তি হয় লর্ড ক্লাইভের সাথে। প্রায় 3.5 কোটি টাকা দিতে হয়েছিল মির্জাফরকে। আবার মির্জাফর যখন বিদ্রোহ করে, মানে তিনি যখন পর্তুগিজদের সাথে চক্রান্ত করেন ওলন্দাজদের সাথে, তখন তাকে আবার বিদোরার যুদ্ধের মাধ্যমে ওলন্দাজদেরকে পরাজিত করে ইংরেজরা মির্জাফরকে হটিয়ে দেয়, দিয়ে তার জামাই মীর কাসিমকে বসায়। তার কাছ থেকেও কোটি কোটি টাকা নেওয়া হয়, তাৎক্ষণিকভাবে 72 লক্ষ টাকা নেওয়া হয়। এর পরবর্তীতে আমরা দেখছি মীর কাসিমের সাথে বক্সারের যুদ্ধের মাধ্যমে তাকে হটিয়ে আবার মীর জাফরকে বসানো হয়, তখনও আবার 62 লক্ষ টাকা নেওয়া হয়, এবং তার তৃতীয় পুত্র নজমউদ্দৌলাকেও সিংহাসনে বসানো হয়, তার কাছ থেকেও কিন্তু 50 থেকে 60 লক্ষ টাকা ইংরেজরা নিয়েছিল। এই টাকার কোনো হিসাব নেই, এগুলো এক কথা বলতে পারো কালো টাকা। এই যে বিপুল পরিমাণ টাকা বাংলাদেশ থেকেই তারা লুট করছে, এবং এই টাকা এই ইংরেজ কোম্পানির কর্মচারীদের মাধ্যমে এই টাকা সব কিন্তু ইংল্যান্ডে গিয়ে জমা হচ্ছে। তাহলে নবাব তৈরি করছেন, এবং বাংলাদেশের সিংহাসনে কে বসবে সেই সুপ্রিম পাওয়ার ইংরেজদের হাতে, এবং তারা এক এক নবাবকে বসাচ্ছেন, তার কাছ থেকে টাকা নিচ্ছেন, তার কিছুদিন পরে যখন সে টাকা তাদের ডিমান্ড পূরণ করতে পারছে না, তখন তাকে হটিয়ে আরেকজনকে বসাচ্ছে। এইভাবে ক্রমাগত একের পর এক আমরা পলাশির যুদ্ধের পরে দেখেছি যে বারংবার নবাব এভাবে পরিবর্তন হচ্ছে, এবং নবাবদের কাছ থেকে একটা মোটা টাকা তারা কিন্তু আদায় করছে। 2 নম্বর দেখো, উৎকোচ এবং উপঢৌকনের মাধ্যমে। তো উৎকোচ মানে ঘুষ। ইংরেজ কর্মচারীরা যেহেতু বাংলাদেশের সুপ্রিম পাওয়ারে আছেন, তাই বড় বড় কোনো পোস্টে বা এই নবাব তৈরি করার ক্ষেত্রেও তারা প্রচুর পরিমাণে ঘুষ লাভ করছে। ইংরেজ কর্মচারীরা তারা ঘুষ নিচ্ছেন এদেশের নবাবদের কাছ থেকে, বড় বড় কর্মচারীদের কাছ থেকে, এবং উপঢৌকন পাচ্ছেন। ইংরেজদেরকে খুশি করার জন্য শাসক বর্গরা তারা ইংরেজদের বিভিন্ন উপহার দিচ্ছেন। বার্ষিক 40,000 বা 42,000 টাকার পাউন্ড, 42,000 পাউন্ডের একটা জায়গির পেয়েছিলেন লর্ড ক্লাইভ, এরকম একটা উপহারের ভিতর দিয়ে। তা এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে উৎকোচ এবং উপঢৌকনের মাধ্যমেও কিন্তু তারা প্রচুর অর্থ আয় করছেন বা এক প্রকার লুট করছেন। এরপরে দেখো 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, উচ্চ পদস্থ কর্মচারীদের মাধ্যমে। উচ্চ পদস্থ কর্মচারী মানে কোম্পানির যারা উচ্চ পদস্থ কর্মচারী, যেমন লর্ড ক্লাইভ রয়েছেন, জন স্টোন আছেন, সিনিয়র আছেন, রেইক্স বলে একজন আছেন, এনারা সব উচ্চ পদস্থ কর্মচারী। এনারা খালি হাতে এদেশে এসেছেন আর লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা দেশে ফিরে গেছে। তাই কার্ল মার্কস বলছেন যে এই ধূর্ত প্রিয় পাত্ররা এরা অ্যালকেমিস্টদের থেকেও ধূর্ত। অ্যালকেমিস্ট হচ্ছে তারাই যারা কৃত্রিম সোনা বানাতে পারে, তো এদের থেকেও ধূর্ত। এরা শূন্য থেকে সোনা বানাতে পারে। তো এরা খালি হাতে আসেন এবং লক্ষ লক্ষ টাকা নিয়ে ইংল্যান্ডে ফিরে যান, এবং বিলাসবহুল জীবনযাপনে তারা ইংল্যান্ডে বাকি জীবনটা কাটিয়ে দেন। এদেরকে বলা হতো ইন্ডিয়ান নবাব, বাংলার নবাব বা ভারতের নবাব বলা হতো ইংল্যান্ডে। হ্যাঁ, তাই সেই নবাবের মতো একজন নবাব বা রাজার যে অর্থ থাকে,
সেই পরিমাণ অর্থ তারা এখান থেকে নিয়ে গিয়ে ইংল্যান্ডে কিন্তু বাকি জীবনটা কাটিয়েছে। তা এই বড় বড় অফিসার, বড় বড় কর্মচারীরা কিন্তু তাদের মাধ্যমে প্রচুর ধনরত্ন, মণিমুক্তা এবং প্রচুর পরিমাণে ক্যাশ, নগদ টাকা এদেশ থেকে তারা ইংল্যান্ডে ব্যক্তিগতভাবে তারা নিয়ে গেছে। পরের পয়েন্টটা দেখো, কন্ট্রাক্টের মাধ্যমে, কন্ট্রাক্টরদের মাধ্যমে। তো ইংরেজ কর্মচারীর যারা রেসিডেন্ট, মানে যারা প্রতিনিধি বা কর্মচারীরা, তারা বিভিন্ন জায়গায় সেতু নির্মাণ, বাঁধ নির্মাণ, রাস্তা নির্মাণ, এই সব পারপাস তারা বহু টাকা, মানে প্রচুর পরিমাণে টাকা তারা স্বনামে বেনামে কিন্তু ইনকাম করেছে। আরেকটি ব্যাপার হচ্ছে হোম চার্জ। 5 নম্বর যে পয়েন্টের কারণ সেটি হচ্ছে হোম চার্জ। হোম চার্জটা কি না, আমরা রেগুলেটিং অ্যাক্টস আর পিটস অ্যাক্ট, ইন্ডিয়া অ্যাক্টস এর মধ্যে দেখেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরিচালনা করার জন্য ইংল্যান্ডে বোর্ড অফ কন্ট্রোল রয়েছে, বা ইংল্যান্ডের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা শেয়ার হোল্ডার, যারা মালিক, তাদের একটা বোর্ড অফ প্রোপাইটার্স রয়েছে, শেয়ার হোল্ডারদের একটা সভা, এছাড়া বোর্ড অফ ডিরেক্টর রয়েছে। তা এদের তো একটা খরচ আছে, এই বোর্ডগুলো বা এই সভাগুলো পরিচালনা করার জন্য একটা বিপুল টাকা খরচ আছে। তা সেই টাকাটাও কিন্তু তারা, ইংরেজ কোম্পানিরা, এদেশ থেকে তুলে নিয়েই তাদেরকে দিতেন। তা একে বলা হতো হোম চার্জ। এই হোম চার্জ পারপাস প্রচুর টাকা কিন্তু ইংল্যান্ডে চলে যায়। শেয়ার হোল্ডার যারা রয়েছে তাদের 20 লক্ষ পাউন্ড দিতে হয়েছিল পলাশী যুদ্ধের পরবর্তীকালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, 20 লক্ষ পাউন্ড। তা এরকম 5টি পদ্ধতিতে তারা কিন্তু এই সম্পদ নির্গমন হয়েছে, মানে তার পদ্ধতিটা হচ্ছে এই 5টি পদ্ধতি। এরপরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সম্পদ নির্গমনের, সেই পয়েন্টটি কি একবার দেখে নাও, নির্গমনের পরিমাণ। তা পলাশী যুদ্ধের পরবর্তীকালে এই যে অষ্টাদশ শতক জুড়ে ইংরেজ কোম্পানি প্রচুর পরিমাণে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে ইংল্যান্ডে, তার পরিমাণটা কত এটা নিয়ে সঠিক তথ্য নেই, এবং কেউ সঠিক তথ্য দিতে পারছে না। এক একজন ঐতিহাসিক এক রকম বক্তব্য রাখছে। তো এখানে যোগেশ চন্দ্র বাগল বলে একজন ঐতিহাসিক, তিনি বলছেন প্রায় 38 লক্ষ পাউন্ড অর্থ এই সময় ইংল্যান্ডে পাচার করা হয়েছিল। সময়টা 1780 থেকে 1813, এই সময়ের মধ্যে 1757 পলাশী যুদ্ধের পর থেকে 80, মাত্র এখানে 10-12 বছর, 20-22 বছরের ভিতরে প্রায় 38 লক্ষ পাউন্ড টাকা ইংল্যান্ডে পাচার করা হয়। পরবর্তী আরেকজন ঐতিহাসিক পি জে গ্রিফিথ, তিনি বলছেন 30 লক্ষ পাউন্ড। ইনি কিন্তু একজন ইংরেজ ঐতিহাসিক, তিনি নিজে স্বীকার করছেন 30 লক্ষ পাউন্ড অর্থ 1780 থেকে 1813 এই টাইমের ভিতরে ইংল্যান্ডে পাচার করা হয়েছিল। আবার হোল্ডেন ফারবার বলে আরেকজন ঐতিহাসিক, তিনি বলছেন 18 লক্ষ পাউন্ড টাকা ইংল্যান্ডে পাচার করা হয়েছিল 1783 থেকে 90 এর ভিতরে। পি জে মার্শাল, বিখ্যাত ঐতিহাসিক পি জে মার্শাল, তিনি বলছেন বার্ষিক 5 লক্ষ পাউন্ড, প্রত্যেক বছর 5 লক্ষ পাউন্ডের মতো অর্থ ইংল্যান্ডে পাচার হয়েছিল। অমলেশ ত্রিপাঠী, ভারতীয় ঐতিহাসিক, তিনি বলছেন 1765 খ্রিস্টাব্দের পর, মানে দেওয়ানি লাভের পর, প্রতি বছর 25 থেকে 30 লক্ষ টাকা ইংল্যান্ডে পাচার হয়ে গিয়েছিল। তো এরকম ভাবে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেছেন। তা মোটামুটি একটা বলা যায় প্রায় 50 কোটি টাকা পলাশীর পরবর্তীকালে, প্রায় 20-30 বছরের ভিতরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন পদ্ধতিতে তারা এই অর্থ একতরফা ভাবে নির্বিচারে ইংল্যান্ডে পাচার করে। এর বিনিময়ে ইংল্যান্ড থেকে তারা কোনো কিছুই কিন্তু এদেশে রিটার্ন আনেনি। প্রথম দিকে যখন ব্যবসা বাণিজ্য করতো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন বুলিয়ান আমদানি করত, সোনা বা রূপো তারা একদম মানে নিট যে ম্যাটেরিয়াল হিসেবে এগুলো নিয়ে আসতো, এনে জগৎ সেটের টাকশালে সেটাকে টাকায় পরিণত করতো, সেই টাকা দিয়ে তারা জিনিসপত্র কিনে ব্যবসা বাণিজ্য করতো। কিন্তু পলাশী যুদ্ধের পর, দেওয়ানি লাভের পর এই দেশের অর্থ তাদের হাতে আসে, তখন আর কিন্তু এদেশের অর্থ দিয়েই তারা এদেশের ব্যবসা বাণিজ্য বা এদেশের জিনিসপত্র কিনে ইংল্যান্ডে পাচার করতে থাকে। ইংল্যান্ড থেকে আলাদা করে আর সোনার উপর আনার প্রয়োজন হয়নি, যাকে আমরা বুলিয়ন বলি। সেই বুলিয়ন আনাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এটা দেশের পক্ষে একটা বিরাট ক্ষতি, কারণ এই যে আদান প্রদান, অর্থনৈতিক আদান প্রদান, সেটা থাকছে না, একতরফা ভাবে অর্থ চলে যাচ্ছে তখন, এই বুলিয়নটা বন্ধ হয়ে যাওয়ার ফলে। তাহলে এই ছিল সম্পদের নির্গমন। কোন ভাবে সম্পদের নির্গমনটা হলো, ঐতিহাসিকরা এই নির্গমনের কি কি নাম দিয়েছেন, এবং এই নির্গমনের পরিমাণটা কত,
এবং শেষে যে পার্টটি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে এর ফলাফল। তা ভারত থেকে বিপুল পরিমাণে অর্থ ইংল্যান্ডে যাওয়ার ফলে ইংল্যান্ডের অর্থনীতিটা মজবুত হয় স্বাভাবিকভাবে, আর ভারতবাসীর সুখ শান্তির দিন চলে যায়, ভারত দরিদ্র হয়ে পড়ে। এবং ভারতের এই অর্থ বিপুল পরিমাণে ইংল্যান্ডে যাওয়ার ফলে সেই অর্থকে কাজে লাগিয়ে অষ্টাদশ শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়। এটা বলছেন রমেশ চন্দ্র রজনীপাম দত্ত তার ইন্ডিয়া টুডে গ্রন্থে বলছেন। মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীপাম দত্ত ইন্ডিয়া টুডে গ্রন্থে এই বক্তব্য রাখছেন যে ভারত থেকে এই বিপুল পরিমাণ অর্থ গিয়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লব গড়ে তুলেছিল। কারণ শিল্প বিপ্লব গড়ে তুলতে গেলে একটা প্রচুর অর্থের প্রয়োজন, শিল্প স্থাপন করতে গেলে। তা যাদের হাতে এই অর্থটা গিয়ে পৌঁছাচ্ছে সেই মালিক বা সেই পুঁজিপতি ব্যক্তি তিনি আরো বেশি অর্থ ইনকামের জন্য তখন সেই অর্থটাকে শিল্পে বিনিয়োগ করছে। এইভাবে ভারতের অর্থ দিয়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লব কিন্তু ত্বরান্বিত হচ্ছে এবং আজকের যে আধুনিক ইংল্যান্ড, সেই আধুনিক ইংল্যান্ডের ভিত্তি প্রস্তর স্থাপিত হচ্ছে। আর পাশাপাশি ভারতের অবস্থা কি হচ্ছে? ভারত দরিদ্র হয়ে পড়ছে, ভারতে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, ভারত দুঃখের সমুদ্রে নিমজ্জিত হচ্ছে। এই হলো ব্যাপার সম্পদের বহির্গমন। এটা একটু সিম্পল একটা বিষয়, কিন্তু ভারতের পক্ষে একটা মারাত্মক ক্ষতিকারক একটা টপিক, কিন্তু বোঝার ক্ষেত্রে ঘটনাটি কিন্তু খুবই সহজ। প্রথমে সম্পদ নির্গমন কাকে বলে, বিভিন্ন ঐতিহাসিকরা এর কি নাম দিয়েছেন, সম্পদের নির্গমনের পদ্ধতিটা কি, তার মধ্যে যে পদ্ধতিগুলো আছে সেগুলো মেনশন করতে হবে। এরপরে নির্গমন, যে অর্থটা নির্গমন হচ্ছে তার পরিমাণটা কত, এবং শেষে তার যে ফলাফল রয়েছে সেই ফলাফলটাকে উল্লেখ করতে হবে। এখন এই প্রশ্নের যে উত্তর, প্রপার যে উত্তর 250 ওয়ার্ডে 5 নম্বরের, সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি জেনারেল 4th সেমিস্টার জিইসিসি 4, প্রশ্নটি সম্পদের নির্গমন বলতে কি বোঝো, প্রশ্নমান 5। উত্তরটি এইভাবে লিখবে: পলাশির যুদ্ধ জয়ের পর কোম্পানি অষ্টাদশ শতক জুড়ে বাংলা থেকে বিপুল পরিমাণ অর্থ, বিভিন্ন পণ্য ও উৎপাদিত দ্রব্য সামগ্রী নির্বিচারে নিজেদের দেশ ইংল্যান্ডে চালান করেছিলেন। বিনিময়ে কোনো অর্থ বা পণ্য সামগ্রী তাদের দেশ থেকে এদেশে আনেননি। ঐতিহাসিক ও সমালোচকদের মতে এই ঘটনা সম্পদের নির্গমন নামে পরিচিত। এই প্রসঙ্গে কোম্পানির মাদ্রাজের রাজস্ব সচিব জন সুলিভ্যান লিখেছেন, আমাদের শাসন ব্যবস্থা অনেকটা স্পঞ্জের মতো। গঙ্গা তীরবর্তী দেশ থেকে এই স্পঞ্জধর্মী শাসন যা কিছু সম্পদ যা সব শুষে নেয় এবং টেমস তীরবর্তী দেশে এনে তা নিংড়ে দেয়। দাদাভাই নওরোজি ও রমেশচন্দ্র দত্ত সম্পদের বহির্গমনকে ড্রেন অফ ওয়েলথ বলে উল্লেখ করেছেন। অর্থনীতিবিদ অধ্যাপক অম্লান দত্ত ইকোনমিক ড্রেনের বাংলা অর্থ অপহার বলে উল্লেখ করেছেন। অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য সম্পদের ধন নির্গমন, ধন নির্গমন, ধন নিঃসরণ ইত্যাদি নামে অভিহিত করেছেন। সম্পদের এই বহির্গমনকে তিনি এই নাম দিয়ে অভিহিত করেছেন। পরের প্যারা দেখো কোন পদ্ধতিতে সম্পদ নির্গমন হচ্ছে। আর্থিক নিষ্ক্রমণ ঘটেছিল দুটি পদ্ধতিতে। আর্থিক নির্গমন ঘটেছিল দুটি পদ্ধতিতে: এক, কোম্পানির কর্মচারী ও বণিকদের মাধ্যমে; দুই, কোম্পানির বাণিজ্য, অর্থনীতি ও রাজস্ব নীতির মাধ্যমে। এই দুটি পদ্ধতিতে প্রচুর পরিমাণে অর্থ ও সম্পদ ভারত থেকে ইংল্যান্ডে পাচার করা হয়েছিল। পলাশির যুদ্ধ জয়ের পর কোম্পানির নবাব তৈরির খেলায় কোটি কোটি টাকা লাভ করে। কোম্পানির কর্মচারীরা উৎকোচ উপঢৌকন নজরানা বাবদ প্রায় 50 কোটি টাকা লুণ্ঠন করে ইংল্যান্ডে পাঠায়। ক্লাইভ, জন স্টন সিনিয়র, লিসেস্টার, সাইকস প্রমুখ খালি হাতে এদেশে এসে লক্ষ লক্ষ টাকা নিয়ে ইংল্যান্ডে ফিরে যান। এছাড়া গভর্নর জেনারেল থেকে শুরু করে ব্রিটিশ রেসিডেন্ট, এমনকি কর্মচারীরা পর্যন্ত স্বনামে বেনামে সাঁকো তৈরি, বাঁধ, রাস্তা নির্মাণ ইত্যাদির কন্ট্রাক্ট নিয়ে প্রচুর টাকা রোজগার করেন। কোম্পানির যাবতীয় কাজ পরিচালনার জন্য ইংল্যান্ডে যে খরচ হতো তা ভারত থেকে উসুল করে নেওয়া হতো। এই খরচ হোম চার্জ নামে পরিচিত। বিভিন্ন পদ্ধতিতে সম্পদের নির্গমন ব্রিটিশ ভারতের শোষণের মানসিকতাকেই প্রকাশ করে। ঐতিহাসিক টমসন ও গ্যারেট তাই ব্রিটিশের এই নির্গমন তত্ত্বের সমালোচনা করে বলেছেন, বাংলা ছিল একটি টাকার গাছ, প্যাগোডা ট্রি, যাকে নাড়া দিলে টাকা কুড়োনো যায়। এরপরে দেখো শেষ প্যারা, এর ফলাফলটা কি দাঁড়াচ্ছে বা পরিমাণটা কতটা ছিল নির্গমনের।
পলাশী যুদ্ধের পর থেকে অষ্টাদশ শতাব্দী জুড়ে ভারত থেকে ঠিক কতটা পরিমাণ অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার হয়েছিল তার সঠিক পরিমাণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। যোগেশ চন্দ্র সিংয়ের মতে 1780 থেকে 1813 খ্রিস্টাব্দের মধ্যে এই পরিমাণ 30 কোটি পাউন্ড। হোল্ডেন ফারবারের মতে 1783 থেকে 1790 খ্রিস্টাব্দের মধ্যে এর পরিমাণ 18 লক্ষ পাউন্ড। অধ্যাপক পি.জে. মার্শালের মতের পরিমাণ বার্ষিক 5 লক্ষ পাউন্ড। ডক্টর অমলেশ ত্রিপাঠীর মতে 1765 খ্রিস্টাব্দের পর থেকে বাৎসরিক গড়ে 25 থেকে 30 লক্ষ টাকা বাংলা থেকে নির্গমন হয়। সম্পদের নির্গমনের ফলাফল ছিল ইংল্যান্ডের পক্ষে শুভ, কিন্তু ভারতের পক্ষে অশুভ। ভারত থেকে অর্থ ও সম্পদের নির্গমন ঘটিয়ে কোম্পানি নিজেদের দেশ ইংল্যান্ডের অর্থনীতিকে মজবুত করেছিল। বিশ্বজুড়ে ব্রিটিশ ও উপনিবেশগুলির মধ্যে একমাত্র ভারতই ছিল সব থেকে লাভজনক জায়গা, কারণ এখানে শাসন কায়েম রাখার জন্য যে অর্থের প্রয়োজন ছিল তা ইংল্যান্ড থেকে আনা হয়নি। উপরন্তু এখান থেকে উদ্বৃত্ত অর্থ ইংল্যান্ডে পাচার করা হয়েছিল। ভারত থেকে লুট করা উদ্বৃত্ত 20 লক্ষ পাউন্ড ইংল্যান্ডে পাঠানো হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার হোল্ডারদের লভ্যাংশ রূপে। ভারতের অর্থ ও সম্পদকে কাজে লাগিয়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পটভূমি রচিত হয়েছিল। মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীকান্ত দত্তের মতে ভারতের সম্পদকে কাজে লাগিয়ে 18 শতকের দ্বিতীয়ার্ধে আধুনিক ইংল্যান্ড গড়ে উঠেছিল, যার কুফল রূপে ভারতবাসীর সুখ শান্তির দিন শেষ হয়েছিল। তো এই ছিল সম্পদের বহির্গমনের নোটসটি। এছাড়াও তোমাদের আরও যেসব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেমন পলাশীর লুণ্ঠন, দ্বৈত শাসন ব্যবস্থা এবং আর বড় প্রশ্ন একাধিক, যেমন বিদ্যাসাগর, রামমোহন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, এইসব প্রশ্নের ভিডিও ক্লাস আমি কিন্তু ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমাদের বাকি আর অন্যান্য যেসব প্রশ্নগুলি এখনও সাজেশন ওয়াইজ বাকি আছে সেগুলোরও ভিডিও ক্লাস আমি খুব দ্রুত নিয়ে আসবো তোমাদের সামনে। তাই আমার চ্যানেলকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল চ্যানেল হতে চলেছে, এবং তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।